This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের রসিকতা তাতে কানাডায় গুলি চলল তাহলে কানাডায় যদি গুলি চলে তারপর তো কলকাতাতেও তার জন্য কিছু হতেই পারে কোনো কিছুই তো কিছু বলা যায় না তাই না কোন খবরে কোথায় কি হবে বাব্বর খালসা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক খালিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠী 1985-তে এয়ার ইন্ডিয়ার বিমান কনিষ্কতে যারা বিস্ফোরণটা ঘটিয়েছিল তারা সেই গোষ্ঠী এখন জার্মানির থেকে অপারেট করে বলে গোয়েন্দা সূত্রের খবর রয়েছে এবং তারা কানাডার একটা ক্যাফের ওপর বিনা বাধায় যে মানে গুলি কীভাবে চালালো সেই ছবিটা তো আপনারা দেখলেন তারাই সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে গুলি চালিয়েছে ভাইরালও করেছে এবার কে করেছে যে ভারতের বাসিন্দা এনআইএর মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে যে এবং যে বর্তমানে পলাতক বিশ্বের কোন দেশে রয়েছে এমনকি ভারতেও কোথাও ঘাপটি মেরে রয়েছে কি না কেউ জানে না তাই কলকাতায় বসেও ওই কানাডায় নজর রাখাটা খুব জরুরি কারণ কোথায় বসে কোথায় কি করা হচ্ছে কেউ জানে না এবার প্রশ্ন হচ্ছে যে কপিল শর্মার মতো এক কমেডিয়ানের কোনো রসিকতাকে বাব্বর খালসার মতো একটা জঙ্গি গোষ্ঠী এতটা গুরুত্ব দিয়ে দিল নাকি কপিল শর্মা নিমিত্ত মাত্র তাকে সামনে রেখে তার মতো সেলিব্রিটির ক্যাফেতে গুলি চালিয়ে আসলে ভারতকে বার্তা দেওয়া হলো কিন্তু দেখুন কদিন আগেই তো ওই G7 সম্মেলন ছিল কানাডায় সেখানে প্রধানমন্ত্রী যোগ দিয়েছিলেন নরেন্দ্র মোদী গেছিলেন তো তখন শোনা গেছিল যে খালিস্তানিরা তারা নাকি তাকে পলিটিক্যাল অ্যাম্বুশ করবে মানে একটা বিক্ষোভ টিক্ষোভ দেখিয়ে হেনস্থা করার একটা চেষ্টা করবে বিরাট র্যালি ফ্যালি করবে অনেক কিছু শোনা গেছিলো কিছু করতে পারেনি এখন কপিল শর্মার অরক্ষিত ক্যাফেতে গুলি চালিয়ে তারা কি বাহাদুরি নিচ্ছে কিন্তু এটাও তো ঠিক ওই G7 সম্মেলনের সময় গুলি চালালে তাতে কানাডা সরকারের নাক কাটা যেত বাব্বর খালসা কি সেটা চায়নি সেই জন্যই কি তারা ওই সময়টা একটু সামলে ছিল মানে এই অবাধে গুলি চালানোর পেছনে কানাডা সরকারের চোখ বুজে থাকার একটা সম্পর্ক রয়েছে এটা বুঝতে হবে কানাডার আগের প্রধানমন্ত্রী তো তিনি সরাসরি খালিস্তানি নাশকতা বলে যে আদৌ কিছু আছে সেটাই স্বীকার করতে চাইতেন না বলতেন বাক স্বাধীনতা আর হরদীপ সিং নিজ্জরের মতো জঙ্গি মরলে 5 দেশের যৌথ গোয়েন্দা সংস্থা ফাইভ আইজ বলতো এতে নাকি ভারতের চক্রান্ত রয়েছে কিন্তু 5 জোড়া চোখও কোনো প্রমাণ দিতে পারেনি বরং ট্রুডো বিদায়ের পর কানাডারই গোয়েন্দা তথ্যে বেরিয়েছে সে দেশে খালিস্তানিরা কীভাবে সক্রিয় এবং সক্রিয় সেটা জানার পরেও তাদের নিষ্ক্রিয় করার কোনো উদ্যোগই নেই দেখলেন তো দিব্যি গুলি চলল কিন্তু কপিল শর্মার ওই কাফের দেওয়ালে ওই যে 10টা বুলেট ওগুলো তো কানাডারই গায়ে কালির ছিটে আসলে কাফেতে হামলা মানে ব্যবসায়িক সমাজকে নেতিবাচক বার্তা পর্যটনকেও নেতিবাচক বার্তা এদিকে ডোনাল্ড ট্রাম্প মোটা শুল্ক চাপিয়ে বসে রয়েছেন কানাডা তারাও নিজেদের ইগোতে একদম খুব স্ট্রংলি আটকে রয়েছে তারাও ওই আমেরিকার বারবান হুইস্কি আমদানিটা বন্ধ করে দিয়েছে এবার এই হুইস্কিটা এটা আমাদের এখানকার দেশি মদের মতো ব্যাপার জানেন তো ভীষণ ঝাঁঝালো নাকি এবং ভীষণ কড়া টাইপস এবং সেটা গোটা বিশ্বের মধ্যে এই কানাডার লোকজনই নাকি সব থেকে বেশি পছন্দ করে এবং আমেরিকা যদি এই ধরনের কোনো পানীয় রফতানি করে বেশি কোথাও থেকে পয়সা কড়ি কামিয়ে থাকে তাহলে সেটা কানাডার কাছ থেকে সেটা জানে বলেই কানাডা ওটাকে বন্ধ করে দিয়েছে এবার মুশকিল হচ্ছে দুদেশের অর্থনৈতিক সংঘাত রাজনৈতিক সংঘাত এগুলো এক জায়গায় আর সেখানে যারা নেশা করেন যারা ওই বারবার্নের ভক্ত তাদের ভাবনা তো অন্যরকম তারা যথারীতি খুব ক্ষিপ্ত হয়ে গেছেন মানে এই ক্ষেত্রে কোথাও গিয়ে পানীয় প্রেমের পরিমাণটা হয়তো দেশপ্রেমের থেকেও কিছু কিছু ক্ষেত্রে বেশিই আছে তাই জন্য সরকারের সঙ্গে বেশ কিছু লোকের বেশ গরম চলছে
মানে একমাত্র প্রতিবেশীর সঙ্গে ঝগড়া। কানাডার সংবাদ মাধ্যমগুলোও তো এখন সে দেশের সরকারকে তুলোধনা করছে। এবার খেয়াল করে দেখুন, এই সংবাদ মাধ্যমই ট্রুডোর সময় খালিস্তানিদের বাক স্বাধীনতার দাবিতে সরব ছিল, আর নির্ঝর হত্যার সময় কোনো রকম প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছিল। এদের কাজ, এদের কাজের কারণ বুঝতে পারছেন তো? সবসময় মনে করে যারা একটুখানি উদীয়মান রাষ্ট্র, তাদের কিভাবে এরা হ্যাটা করে রাখবে। সাথে কি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেছেন যে বিদেশি সংবাদ মাধ্যমগুলো সব পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে ওই ভারতের ক্ষয়ক্ষতির বিরাট ফিরিস্তি দিয়েছিল অপারেশন সিঁদুরের সময়। একটারও প্রমাণ দিতে পেরেছে। We are proud of it that some of the best systems that worked, whether it was our BrahMos systems, whether it was our integrated air control and command systems, whether it was our radars, whether it was the whole this of things that was being done at the battlefield surveillance about the position of theirs. We decided to have 9 terrorist targets in the crisscross of Pakistan. It was not on the border area something, which we thought were there this way. We missed none. We hit nowhere else except that. Foreign press and all these things, they said Pakistan did that and this. You tell me one photograph, one imagery. In, these days, these imageries are from the satellites all over the world. They are this thing, which shows any Indian damage being done, even a glass pane having been torn. একদম ঠিক বলেছেন। আজকের দুনিয়ায় কোনো কিছু লুকিয়ে রাখা সম্ভব নয়, এবং আজকের দুনিয়ায় শুধু মিথ্যে মিথ্যে কোনো কিছু কারোর গায়ে দেগে দেওয়া সম্ভব নয়। এই যে ভারতের গায়ে কানাডার তরফ থেকে এরকম দেগে দেওয়া হয়েছিল নির্ঝরের হত্যার দায়, কিছু প্রমাণ হয়নি। পাকিস্তান সাফল্য নিয়ে এত বড়াই করেছিল, বলেছিল এই নামিয়ে দিয়েছে, এই বিমান ফেলেছে, কিছু প্রমাণ হয়নি। ভারত কিন্তু যা যা বলেছিল সেগুলো সব কটা প্রমাণ সহ সামনে নিয়ে এসে ফেলে দিয়েছে। সেটাকে কেউ আর উপেক্ষা করতে পারছে না। দেখুন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই প্রথম অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন। পাকিস্তানে তিনি 7 বছর বনবাসে ছিলেন, 1 বছর অজ্ঞাতবাসে ছিলেন। এবার এটা স্বেচ্ছা বনবাস এবং এটা একটা নির্দিষ্ট কারণবশত বনবাস, এটা ধরে নিতে পারেন। এবং যার জন্য এই পাকিস্তানের কোন বাড়ির কোন বেডরুমে কোন জঙ্গি নেতা ঘুমোয় তিনি একদম জলের মতো বলে দিতে পারেন, হাতের তালুর মতো চেনেন এই সমস্ত জায়গাগুলোকে। এবং তিনি এই ঘোষণা করে দেওয়ার পর সব প্রশ্ন তো থেমে যাওয়ারই কথা, কারণ যারা প্রশ্ন তুলছেন তারাও তো জানেন দোভাল বাজে বকেন না। অপারেশন সিঁদুর আর ভারতের সুদর্শন চক্র, এই দুটোর সামরিক সাফল্য প্রশ্নাতীত। কিন্তু প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে পাকিস্তানকে শাস্তি তো দেওয়া হয়েছে, শুনলেন যা যা বলেছেন দোভাল সব মেনে নিচ্ছে, কিন্তু আমাদের শরীরের ঘা কি শুকিয়েছে? এই পহেলগাঁওয়ে হিন্দুদের বেছে বেছে যে 4 জঙ্গি হত্যা করেছিল পাকিস্তানের সেনাবাহিনীর সেই স্পেশাল অপারেশন গ্রুপের 2 কমান্ডো আর 2 জন কাশ্মীরি জঙ্গি, এদের তো কোনো খোঁজ মেলেনি এখন। আর তেমনই কাশ্মীরের প্রতি পর্যটকদের আস্থা, সেটাও তো এখনও পুরোপুরি ফেরানো যায়নি। জম্মু কাশ্মীরের পর্যটন দপ্তরের হিসেব বলছে যে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর হাজার হাজার হোটেল বুকিং বাতিল হয়ে গেছে। সত্যিই তো একটা সময় পর্যটক শূন্য হয়ে গেছিল, এখন কিছু লোক যাচ্ছেন, কিন্তু যে ঢলটা নামার কথা ছিল সেটা কি নেমেছে? না। এবং এটা সবথেকে বড় কারণ হচ্ছে পর্যটকরা যে ভরসা পাচ্ছেন, ভরসায় তাদের যে কোথাও ধাক্কা লেগেছে, এটা যেরকম বাস্তব, তেমনি ওই ওখানকার মানুষজন বা ওখানকার ব্যবসায়ীরা তারাও যে বিরাট ভরসা দিতে পারছেন, মনের ভেতর থেকে তারাও যে নিশ্চিন্ত হচ্ছেন, এটাও তো নয়। কারণ তাদের মনেও তো রয়েছে ওই 4 জন এইভাবে একটা হত্যালীলা চালানোর পর এখনও অধরা রয়ে গেছে, কালকে তারা আবার অন্য কোথাও কোনো কিছু করবে না, তার গ্যারান্টি আছে। দেখুন, এটা কিন্তু ওই রাজ্যটার অর্থনীতিতে মারাত্মক একটা বিরাট বড় ধাক্কা। কাশ্মীর যেহেতু ভারতের মাথার মুকুট, কাশ্মীর গরিব হলে ভারতের গরিমাও কিন্তু কমে যাবে। আর কাশ্মীরিদের রোজগার বন্ধ হলে
ফের সন্ত্রাসবাদ মাথাচাড়া দেবে। তখন পকেটে 500 টাকা গুজে হাতে ফের পাথর ধরিয়ে দেবে আইএসআই। কাশ্মীর আবার আগের অন্ধকারে ফিরে যাবে। এবার পাকিস্তানকে পুরোপুরি পরাস্ত করার একটাই তো উপায়, পহেলগাঁওয়ের আতঙ্ককে সম্পূর্ণভাবে মন থেকে মুছে ফেলে কাশ্মীরে যাতায়াত জারি রাখা এবং নিশ্চয়তা দেওয়া যাতে সন্ত্রাস ওখানে মাথা তুলতে না পারে। সন্ত্রাস যদি পরাস্ত হয় তাহলেই কিন্তু পাকিস্তান পরাস্ত। আর সেই কারণেই ওমর আবদুল্লাহর এ রাজ্যে আসা, সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যবাসীকে কাশ্মীর যেতে বলা, এবং তিনি নিজেও পুজোর পরে কাশ্মীর যাবেন এই ঘোষণা করেছেন। কিন্তু বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বোধহয় পণ করে ফেলেছেন, জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তার উল্টোটা বলতেই হবে, তিনি উল্টোটাই বলবেন। তাই তিনি রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন কাশ্মীরে না যেতে। কেন? তিনি কারণ হিসেবে এটা বলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে বলেছেন সুতরাং আমি যেতে বারণ করছি, সেটা বলেননি, কিন্তু বোঝা যাচ্ছে। আর কারণ হিসেবে দেখাচ্ছেন যে কাশ্মীর মুসলিম অধ্যুষিত রাজ্য, সেখানে হিন্দু বেছে বেছে হত্যা করা হয়েছে, অতএব কাশ্মীরে হিন্দু পর্যটকরা নিরাপদ নন। মানে রাজ্যে নিজের বক্তব্যে অনড় রাখতে গিয়ে এবং নিজেদের রাজনৈতিক স্বার্থ, যেটার জন্য তারা যে ভাষায়, যে যুক্তি দিয়ে, যে দৃষ্টিভঙ্গির থেকে প্রচার চালাচ্ছেন, সেইখানটাতেই আটকে থাকতে গিয়ে কোথাও কি দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে বসলেন বিরোধী দল নেতা। कोई बंगाली कश्मीर नहीं जाएगा। जहां मुसलमान आबादी ज्यादा है, मैं देखिए आउट ऑफ पार्टी एफिलिएशन, मैं पार्टी एफिलिएशन में नहीं बोलता हूं, ये बीजेपी का एमएलए नहीं। मैं जिस तरीके से बीटेन अधिकारी का वाइफ, समीर गुह जी का वाइफ का आंसू देखा ना, मैं उनको सुझाव दे दिया, भाई जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। कश्मीर जाना है तो जम्मू जाओ, कश्मीर जाना है तो जम्मू में जाओ। जहां मुसलमान आबादी ज्यादा है मत जाओ, मत जाओ। अपने कपड़ा खुल के और सिंदूर देख के चुन चुन के मारा है। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है। গোড়াতেই গলত করে ফেলেছেন শুভেন্দু অধিকারী। উনি বললেন বাঙালিদের, বললেন ওনার লক্ষ্য হিন্দুরা। উনি বোধহয় ভুলে গেছেন বাঙালিদের মধ্যে হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায় রয়েছে। ধর্মের ভিত্তিতে বাঙালি আলাদা হয় না, বাঙালি বাঙালি। এবং এইটা দেখে, এটা শুনেই না অনন্ত কুমার হেগড়ের কথা মনে পড়ে যাচ্ছে। কর্ণাটকের সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। শুভেন্দু অধিকারীর থেকে এক পর্দা বেশি গোঁড়া কথাবার্তা বলতেন, আর অনেক সময় দলীয় লাইনের বাইরে গিয়ে হুঙ্কার দিতেন। মানে বিরোধী দলগুলো তো অভিযোগই করতো যে দুর্মুখ হেগড়েকে নিয়ে বিজেপি নেতারাই এ সমস্ত কথা বলিয়ে নিচ্ছেন, কিন্তু ও আলটিমেটলি আসলে বুমেরাং হয়ে সমস্ত কিছু ফেরত আনছে। 2024 লোকসভা ভোটের আগে হেগড়ে বলে বসেছিলেন যে বিজেপি 2/3 আসনে জিতলে সংবিধান সংশোধন করা হবে। এটা কিন্তু অন্য কেউ বলেননি, কিন্তু হেগড়ে বললেন, ব্যাস। রাহুল গান্ধী প্রচার করা শুরু করে দিলেন যে বিজেপি সংবিধান বদলের জন্য 400 পারের আহ্বান জানিয়েছে, এছাড়া 400 দরকার নেই। ওই অনগ্রসর দলিত আর আদিবাসীদের বোঝানো হলো যে সংবিধান সংশোধন করে তাদের জন্য সব সংরক্ষণ তুলে দেওয়া হবে। রাজনীতি যা করে তাই, তারা তাদের জায়গায় ঠিক আছেন। মাঝখান থেকে বিজেপি 303 থেকে এক ধাক্কায় 240-এ নেমে এলো। 400 পার তো ভুলে যান। কর্ণাটকে ভুলভাল বললেন হেগড়ে, আর উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্রে ধাক্কা খেলো বিজেপি, আর কংগ্রেস 52 থেকে 99-এ পৌঁছে গেল। বিজেপি হেগড়েকে 2024-এ টিকিট দেয়নি, কিন্তু এই ক্ষতির জায়গায় যে শাস্তিটুকুনি দিয়ে দিল সেটা কতটুকুই বা, কোনো তুলনাই হয় না। শুভেন্দু অধিকারীর মন্তব্য শুনে আবার বলছি, অনন্ত হেগড়ের কথাটাই মাথায় এলো। হেগড়ে তবু নিজের দলের ক্ষতি করেছিলেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য যদি বাঙালিরা সত্যিই সিরিয়াসলি নেন তাহলে দেশের ক্ষতি। এবং তার থেকেও বড় কথা, তিনি নিজের দলের প্রধানমন্ত্রীর উল্টো সুরে কথা বললেন। আচ্ছা, কংগ্রেসি ঘরানার পুরনো অভ্যেসটা তার যায়নি নাকি? এই কংগ্রেসে প্রধানমন্ত্রীরও উল্টো মুখে কথা বলা যায়। এই বাক স্বাধীনতা বলুন বা ওই
শৃঙ্খলার অভাবই বলুন, যেভাবেই দেখুন ব্যাপারটাকে আর কি, এটা তো কংগ্রেসের ক্ষেত্রে বহুবার দেখা গেছে। কিন্তু বিজেপি তাদের তো বলে রেজিমেন্টেড পার্টি, শৃঙ্খলা পরায়ণ দল। সেখানে কোনো নেতা কি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপরীতে বক্তব্য রাখেন? जिस टूरिज्म से जम्मू कश्मीर के गरीबों के घर चलते हैं, उसको पाकिस्तान ने निशाना बनाया। पाकिस्तान की साजिश इन सबको तबाह करने की थी। आतंकियों को चुनौती देने वाला नौजवान आदिल, वो भी तो वहां मेहनत मजदूरी करने गया था। पाकिस्तान की साजिश के खिलाफ जिस प्रकार जम्मू कश्मीर के लोग उठ खड़े हुए हैं, जम्मू कश्मीर के अवाम ने इस बार जो ताकत दिखाई है, ये सिर्फ पाकिस्तान नहीं, दुनिया भर की आतंकवादी मानसिकता को जम्मू कश्मीर के लोगों ने कड़ा संदेश दिया है। विकास का जो वातावरण जम्मू कश्मीर में बना था, वो पहलगाम के हमले से डिगने वाला नहीं है। नरेंद्र मोदी का वायदा है, मैं यहां विकास को रुकने नहीं दूंगा। यहां के नौजवानों को सपने पूरा करने से कोई भी बाधा अगर रुकावट बनती है, तो उस बाधा को पहले मोदी का सामना करना पड़ेगा। জম্মু কাশ্মীরের উন্নয়নে যে বাধা হবে তাকে আগে নরেন্দ্র মোদীর মোকাবিলা করতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী তো এটা বলেছিলেন। বলার সময় মুখটা কীরকম করলেন দেখলেন? মানে উনি ভেতর থেকে বলেছেন, বুঝিয়ে দিয়েছেন ব্যাপারটা কতটা তিনি এই ব্যাপারটায় সিরিয়াস। কিন্তু জম্মু কাশ্মীরে বাঙালিদের যেতে না বলাটা তো পর্যটনে ঘুরিয়ে বাধা দেওয়াই। তাহলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোকাবিলা করার কথাই, মানে এটা ওই পরিস্থিতিই তৈরি করে ফেললেন? মানে আসলে দেখুন, উনি বলেছেন ব্যক্তিগত বক্তব্য, দলের মধ্যে থাকলে আবার ব্যক্তিগত বক্তব্য কি, আর বিশেষ করে সেই ব্যক্তিগত বক্তব্য যদি প্রধানমন্ত্রীর বক্তব্যের বিপরীত হয়, সেক্ষেত্রে তো ব্যক্তি শুভেন্দু অধিকারীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোকাবিলা করতে হবে। আসলে এটা তিনি হয়তো ভেবে নিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলেই সবসময় চলবে, কিন্তু এটা ভাবেননি মুখ্যমন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সুরেই কথা বলেন, তাহলে বিরোধিতা করতে গিয়ে প্রধানমন্ত্রীরও তো বিরোধিতা করা হয়ে যেতে পারে। দেখুন, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ কেন, সেটা নিয়ে কথা বলতে গিয়ে তিনি তো এর আগে ফলাও করে শ্যামাপ্রসাদের প্রচার করেছেন কিনা, পশ্চিমবঙ্গ দিবস, বলিদান দিবস এগুলো সব পালন করবেন, মানে শ্যামাপ্রসাদকে একটা বড় হাইটে পৌঁছবেন। তারপর কি করলেন তিনি? যে বাঙালি কাশ্মীরে বিনা পারমিটে গিয়ে প্রাণ দিলেন, কাশ্মীরকে ভারতের মূল স্রোতে ঢোকাতে জীবন দিলেন, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যের বাসিন্দাদের বলে দিলেন কাশ্মীর যাবেন না। তাহলে তো শুধু প্রধানমন্ত্রী নয়, শ্যামাপ্রসাদকেও তো তিনি কোথাও গিয়ে উল্টো পথে ফেলে দিলেন, তার বিরোধিতা করে বসলেন। ৯-এর দশকে মুরলী মনোহর যোশীর সঙ্গে নরেন্দ্র মোদীও তো তিরঙ্গা যাত্রা করেছিলেন। মানে বুঝতে পারছেন, বিজেপির অতীত থেকে বর্তমান, শ্যামাপ্রসাদ থেকে নরেন্দ্র মোদী, কাশ্মীর নিয়ে যে যখন যে অবস্থান নিয়েছেন, শুভেন্দু অধিকারীর এই পরামর্শ তাদের সকলের বিরোধিতা করছে। আর মুসলিম অধ্যুষিত রাজ্যে হিন্দু যাবে না, এই কথাটার মানে কি? কাশ্মীরি পণ্ডিতরা কাশ্মীরে ফিরবেন না? তাহলে তো সন্ত্রাসেরই জয় হয়ে যাবে। কাশ্মীর সন্ত্রাসের শুরুই তো ওই কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার মধ্যে দিয়ে। আচ্ছা, বিরোধী দল নেতা কি না ভেবে না বুঝে পাকিস্তানের মনের কথাটাই বলে দিলেন নাকি?
আসিফ মুনিরের দ্বিজাতি তত্ত্বের কথা বলার পরেই তো পহেলগাঁওয়ে ওই সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। শুভেন্দু অধিকারী মুসলিম অধ্যুষিত রাজ্যে হিন্দুদের না যাওয়ার কথা বলে তো দ্বিজাতি তত্ত্বকেই অন্য রূপে নিয়ে এলেন। এবার তৃণমূল যদি অভিযোগ করে বিরোধী দল নেতা শত্রু দেশের সুরে কথা বলছে, তখন তার মোকাবিলা কি করে করবেন? মাননীয় এলওপি, আপনি কিন্তু একেবারে টেররিস্টের মতো কথা বলছেন, এবং টেররিস্টরা এটাই চেয়েছিলেন যে কাশ্মীরের মেরুদণ্ডটাকে ভেঙে দেয়া। কেন্দ্রীয় সরকার চেয়েছিলেন কাশ্মীরে পর্যটন ফিরে আসুক, স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক, তাহলে সবটাই বিফল হয়ে গেল। বাংলার পর্যটকদের আপনি এই ফরমান দিতে পারেন না। কাশ্মীর তো ভারতবর্ষের অঙ্গরাজ্য। পাকিস্তান তো বলছে যে ভারতীয়রা কেউ যেন কাশ্মীরে যায়, তাহলে ওনার কথাবার্তা তাহলে পাকিস্তানের কথাবার্তার সঙ্গে মিলে যাচ্ছে। উনি কি পাকিস্তানের চর নাকি এখানে? আমার মনে হয় না উনি এইভাবে কথা বলতে পারেন, কারণ এটা তো মানে আমার মনে হয় না ঠিক। হয়তো ওখানে এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, আতঙ্ক আছে, তাই ভেবেচিন্তে যাবেন, এই কথা বলে থাকতে পারেন বলে আমার মনে হয়। যে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বাস্তবতার ভিত্তিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যে ব্যক্তিগত মত প্রকাশ করেছেন, সেটা মানুষ নিশ্চিতভাবে তার আলোচনার মধ্যে নিয়ে আসবে। কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার, কাশ্মীরের থেকে এসে যিনি বলছেন যে কাশ্মীরে যান আপনারা, স্বাভাবিক অবস্থা, বিজেপি বলছে না ওটা স্বাভাবিক অবস্থায় নেই, এখানকার বাঙালি পর্যটকরা যাবেন না, বিজেপির নেতা বলছে। উনি ধর্ম ভাগ করা ছাড়া আর কিছু জানেন না। ওনার কোনো রাজনৈতিক এজেন্ডাই নেই, মানে রাজনৈতিক লোকই নয় এই লোকটা। থুতুটা ওপরে ছুটছেন প্রায় প্রত্যেক দিনই শুভেন্দু অধিকারী, আর টপ টপ করে নিজের মুখের ওপর নিজের থুতুটা পড়ছে। এইটুকুনি জ্ঞান গম্ভীর নেই যে বিষয়টা কিভাবে দেখা এবং কি বলছেন তিনি। এ শুধু ধর্মের ভিত্তিতে ভাগ করে কি হবে, কত মানুষ মরবে, রাইট করবে, তার রক্তের ওপর দিয়ে হেঁটে হেঁটে যে উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চান। দেখুন, সচরাচর বিরোধী দলের কেউ ভুল বললে শাসক দলের নেতারা খুশি হন, কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্যে তৃণমূল নেতাদের বিরক্ত লাগলো, আর বিজেপি নেতারা তারা তো অস্বস্তিতে রয়েছেন, বোঝাই গেল। শুভেন্দু অধিকারী কি ওই লাগে রাহো মুন্না ভাই ছবির মুন্না ভাইয়ের মতো দশা হলো নাকি? মুন্না ভাই চতুর্দিকে মহাত্মা গান্ধীকে দেখতেন, আর শুভেন্দু অধিকারী হিন্দু আর মুসলিম দেখছেন। 294টা বিধানসভা আসন, সেখানে শুভেন্দু অধিকারী বলেছেন যে 74টা বিধানসভা নয়, তাদের একটু সেগুলোতে তত জোর দেবেন না, কিন্তু 220টাতে তারা জান প্রাণ লাগিয়ে দেবেন। কেন সেটা বুঝিয়ে দিয়েছেন ওই কালীগঞ্জ উপনির্বাচনের পর তার ভোটের বিশ্লেষণ করতে গিয়ে। সেখানেও শুধুমাত্র শতাধিক বুথের কথা তিনি বলেছেন, যেখানে নাকি তারা হিন্দু ভোট একত্রীভূত করার চেষ্টা করেছিলেন। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্মরক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথে গ্রামে, তাহলে মানবে। আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি। ও কিছুই করতে পারবে না, নিশ্চিন্তি থাকো। পশ্চিমবাংলার হিন্দুরা অত বোকা নয়। পশ্চিমবাংলার হিন্দুরা অনেক, যারা সত্যি সত্যি হিন্দু ধর্মের, তারা অনেক ব্রড। ওর কথাতে কি হিন্দু সমাজ চলবে নাকি? ওকে, তুমি একটা রাজনৈতিক নেতা যদিও হও, তুমি তো হিন্দু সমাজের নেতা নও রে বাবা। ও কোনো কিছুতেই পাচ্ছে না, তার মানে বিজেপি বুথ কমিটি করতে পারছে না, এটা বোঝা গেল আর কি। দেখুন, বিজেপি বুথ কমিটি গড়তে পারছে না, শুভেন্দুর বক্তব্যের রেস ধরেই তো এই অ্যাঙ্গেলে এখন পদ্মবাড়িকে আক্রমণ করা শুরু করে দিচ্ছে তৃণমূল। মানে ধারালো অস্ত্র ব্যবহার করার লাভও আছে, ক্ষতিও আছে, মানে স্বস্তি যেরকম আছে অস্বস্তিও আছে, কখন হাত কেটে যাবে। আর পুরনো অস্ত্র যদি হঠাৎই ধারালো হয়ে ওঠে, তাহলেও কিন্তু স্বস্তি অস্বস্তি সেগুলো একইভাবে হয়। খেয়াল করে দেখুন, সেই জিনিসগুলোই তো হচ্ছে। এই যে দিলীপ ঘোষ আজ হঠাৎই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন যে শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে নবান্নে পৌঁছবেন। এবার তাতে নিজের পরিচয় দিয়েছেন দলের সাধারণ সৈনিক, স্বঘোষিত সাধারণ সৈনিক। তো এই স্বঘোষিত সাধারণ সৈনিক
আর সদ্য নির্বাচিত সভাপতি দুজনেই তো এখন দিল্লিতে। দিলীপ ঘোষ কি ওই দিল্লি গিয়ে বিজেপির কেন্দ্রীয় স্তরের নেতাদের সঙ্গে দেখা টাকা করে জল মাপছেন, নাকি তিনি আছেন, তিনি সৈনিক, এখন সৈনিকের মানসিকতায় লড়াই করবেন এই বার্তাটা দিচ্ছেন? তিনি কেন্দ্রীয় স্তরের সংগঠক শিবপ্রকাশের সঙ্গে দেখা করেছিলেন, বহুদিনের পরিচয় দুজনের। এবার এইটা নিয়ে একটা জল্পনা চলছে, কেউ কি ওনাকে ডেকে পাঠিয়েছিলেন নাকি উনি গেছেন। এবার যেটা শোনা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য তিনিও দিল্লি গিয়ে সুনীল বনসালের সাথে ওই রাজ্যের সংগঠন নিয়ে কথা বলেছেন, আর তারপর শিবপ্রকাশের সঙ্গে দেখা করেছেন। এবার এতে দুয়ে দুয়ে 4 হতে পারে, 4 নাও হতে পারে। কিন্তু শ্রমিককে নিয়ে দিলীপের পোস্ট দেখে একটাই কথা মনে হচ্ছে, এক সৈনিক যুদ্ধক্ষেত্রে নামার জন্য ছটফট করছেন। এটা দেখে সবার মনে হতে পারে যে যদি তাকে নিয়েই কথাবার্তা হয়ে থাকে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, সেরকম ইঙ্গিত পাওয়া গেছে শিবপ্রকাশের, তাহলে তো দলও কোথাও গিয়ে সেই সৈনিককে গুরুত্ব দিচ্ছে। কিন্তু মুশকিলটা হলো, যদি দল গুরুত্বই দেবে তাহলে তাকে ওখানে গিয়ে বসে থাকতে হচ্ছে কেন? হয়তো অনির্দিষ্টকালের জন্য। সেরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না কেন আর কারোর সাথে দেখা করার জন্য? অনেক প্রশ্ন। এই প্রশ্নটা আরও বেড়েছে কেন জানেন? কারণ TV9 বাংলাকে ফোনে দিলীপ ঘোষ যা বলেছেন তাতে তো আবার অন্য ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। কালকে বিরোধী নেতা পরিবর্তন হতে পারে, তাকে হয়তো বড় দায়িত্ব দিয়ে পাল্টে দিল। সেই জন্য তিনি বিধানসভার নেতা আমাদের, আর তিনি তো মাস লিডার আছেন, কিন্তু পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে রাজ্য সভাপতি। তার প্রতি সবার আস্থা থাকা উচিত, এটাই পার্টির নিয়ম। পার্টিতে যেমন আমাদের ক্রিকেট টিমে অনেক পুরনো প্লেয়ার আছেন, আজকে টেস্ট খেলছে ভারত ইংল্যান্ডে গিয়ে, তার লিডারকে একজন কম বয়সী ছেলে, যে 25 বছর বয়স, সে হচ্ছে নেতা। কারণ তার পারফরমেন্স, তার কাজ করার, লড়ার মানসিকতা, তার নেতৃত্বে 35 বছরের বয়স্ক ক্রিকেটাররা আছেন, তারাও কেউ ক্যাপ্টেন ছিলেন আর সম্পূর্ণ দিচ্ছেন। তো পার্টি যাকে নেতা ঠিক করেছে সে আমাদের নেতা। আমরা তো আমি একজন ক্যাপ্টেন ছিলাম, আমি একজন সেই টিমের খেলোয়াড়। দিলীপ ঘোষ ক্যাপ্টেন আর প্লেয়ারের কথা বলছেন। এবার এই ক্যাপ্টেন আর প্লেয়ারের লড়াইয়ে মানে কে জোরদার হচ্ছেন সেটার ভাবার বিষয়। অন্য কোনো প্লেয়ার একটুখানি কমজোরি হচ্ছেন কিনা, ক্যাপ্টেনের পাশে কোনো প্লেয়ার দাঁড়িয়ে আরেকজন প্লেয়ারের খানিকটা বদলে আর কি তার জায়গাটা একটুখানি খাটো করছেন কিনা, এরকম অনেক কিছু, অনেক যোগ বিয়োগ সমীকরণ হতেই পারে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এরকম ক্যাপ্টেন আর সৈনিকদের বক্তব্য, ভাবনা চিন্তা, এটা তো আরও এক জায়গায় বেশ ঢেউ তুলে ফেলেছে। মোহন ভাগবত রিটায়ারমেন্টের কথা বলেছেন। নাগপুরে এক বই প্রকাশের অনুষ্ঠানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘচালক রসিকতার ছলেই বলেছেন যে 75 বছর বয়স হলেই মানুষ মনে মনে ভাবে যে কবে আপনি সরবেন, আর যদি একবার আপনাকে শাল কেউ একবার উপহার দিয়ে দেয় বুঝবেন আপনার যাওয়ার সময় হয়ে গেছে। मैं जब मर जाऊंगा तभी पहले लोग पत्थर मार के देखेंगे कि सचमुच मर गया। वक्त ऐसा बना ले 75 वर्ष का आपने किया, लेकिन मैं इसका अर्थ जानता हूँ। 75 वर्ष की साल जब उड़ी जाती है तो उसका अर्थ ये होता है कि अब आपकी आयु हो गई, अब जरा बाजू हमको करने। আর ঘটনাচক্রে সরসংঘ চালকের বয়সও 75 ছুঁই। তিনিও তো নিজেকে মনে করে এই কথাটা বলেছেন, কিন্তু বিজেপি বিরোধী দলগুলো বলতে শুরু করে দিয়েছে যে মোহন ভাগবত একটা দৃষ্টান্তের কথা মনে করিয়ে দিলেন। বিজেপিতে 75 পেরোলে পদে থাকা যায় না, প্রার্থীও হওয়া যায় না। বাট সরসংঘ চালক তো একটা আজীবনের পদ, একজন মারা গেলে আরেকজন সরসংঘ চালক হন, ওই পদে রিটায়ারমেন্ট নেই। তাই সরাসরি কিছু না বললেও মনে মনে যে ওই ভাগবতের কথাটা অন্য কাউকে, মানে বিরোধীদের মনে রয়েছে নিশ্চয়ই নরেন্দ্র মোদীর নাম, এটা নিয়ে কি আর কোনো সন্দেহ আছে? আর এটা ভেবে তাদের মনে যে লাড্ডু ফুটেছে তাতেও কি কোনো সংশয় আছে? দেখুন, রসগোল্লা বিতর্ক ছাড়া এমনিতে বাংলা ওড়িশার মধ্যে রাজনৈতিক টানাপোড়েন খুব একটা দেখা যায়নি, কিন্তু ইদানিং হচ্ছে। বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওড়িশা পুলিশ আটকে রেখেছে, এই অভিযোগটা তুলেছিলেন প্রথমে মহুয়া মৈত্র। আর বুধবার মহুয়া বলেছিলেন যে নদিয়ায় 23 জন শ্রমিক আটকে, আজ সেখান থেকে নেমে বলেছেন নদিয়ার 2 জনের কথা।
তাদের মোবাইল ফোনে নাকি বাংলাদেশিদের নম্বর পেয়েছে ওড়িশা পুলিশ, তাই নথি যাচাইয়ের পরেও নাকি ছাড়ছে না। এবার সংখ্যাটা যখন 23 থেকে 2-এ নেমেছে তখন ধরে নেওয়া যেতে পারে যে বাকিরা ছাড়া পেয়ে গেছেন। যেরকম ফিরে এসছেন হুগলির চুচুড়ার এক পরিযায়ী শ্রমিক দেবাশিস দাস। দেবাশিস কিন্তু হয়রানির অভিযোগ করেছে, কিন্তু এটাও সত্যি যথাযথ কাগজপত্র দেখাতে পারলে পুলিশ কাউকে আটকে রাখবে না, এটাই তো নিয়ম। ওড়িশা পুলিশ জানিয়েছিল যে 444 জনকে নথি যাচাইয়ের জন্য আটক করা হয়েছে। এরা সবাই কি ছাড়া পেয়েছেন? এখানেই আসল খবরটা লুকিয়ে। ওড়িশার মন্ত্রী দাবি করেছেন যে 444 জনের মধ্যে 335 জনের নথি নাকি ভুয়ো, আর সব নথিরই ঠিকানা নাকি পশ্চিমবঙ্গ। এবার এরকম একটা সুযোগ পেলে যা করার বিরোধী দলের তারা তাই করেছে। অনুপ্রবেশ নিয়ে কামান দাগতে নেমে পড়েছেন অমিত মালব্যর মতো বিজেপি নেতারা। এবার কথা হলো, এই দাবি যদি সত্যি হয় তাহলে তো বলতেই হবে যে বাঙালি পরিযায়ী শ্রমিকের বেশে বাংলাদেশিরা এখানে লুকিয়ে রয়েছে, গোটা দেশে ছড়িয়ে গেছে। এই ট্রেন্ড বাংলার সত্যিকারের পরিযায়ী শ্রমিকদের জন্য ভয়ঙ্কর। এটা তো প্রতি পদে সেটা প্রমাণও হয়ে যাচ্ছে যে 6 জনকে এদেশ থেকে পুশব্যাক করা হয়েছিল, বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশি সন্দেহে। প্রমাণ তো হয়ে গেছে তারা সব ভারতীয়, বাধ্য হয়ে তাদের ফিরিয়ে আনা হয়েছে। এবার হাইকোর্ট পর্যন্ত তাদের বিরুদ্ধে কেন এরকম ব্যবস্থা নেওয়া হলো, কেন পুলিশ তাদের ঠেলে বাংলাদেশে পাঠালো, সেটার জন্য জবাবদিহি চেয়েছে। সুতরাং বুঝতে পারছেন কত বড় একটা ভ্রান্তিবিলাস তৈরি হয়ে গেছে শুধুমাত্র ওই অনুপ্রবেশকারীদের জন্য। বা তাদের জন্য যারা গলা চড়াচ্ছেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বা সহমর্মী হওয়ার চেষ্টা করছেন, তারা এই বাস্তবটা স্বীকার করছেন কি? তাদের হাতেই তো এ রাজ্যের শাসন ক্ষমতা, আর তাদের প্রশাসনের হাতেই তো এই নথি বিলির দায় দায়িত্ব। কাজী নথির মধ্যে যদি বেনজল ঢুকে গিয়ে থাকে বা বেনজলদের হাতে যদি আসল নথি পৌঁছে গিয়ে থাকে, তার দায় এড়াতে পারে। ওড়িশার ঝারসুগুড়ায় 444 জন পরিযায়ী শ্রমিককে আটক করা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। ক্যাম্পে আটক নদিয়ার মির্জাপুর গ্রামের এক বাসিন্দা অভিযোগ তুলেছিলেন আটক করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। দুঃখের বিষয়, দেখো আমরা কাজ করছিলাম রুমে থেকে, রাত 12টার সময় তুলে এসছে, আধার কার্ড ফার্ড নিয়ে দিয়েছে, আমাদের বাংলাদেশি ভেবে সন্দেহ কারণে আমাদেরকে নিয়ে এসছে। এই ভিডিও পোস্ট করেই আসরে নামেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, নিশানা করেন বিজেপিকে। বেআইনিভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। 24 বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায়, কোনোদিন এরকম ঘটনা ঘটতো না। 1 বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে। আদালতে মামলার হুঁশিয়ারিও দেন মহুয়া। ওড়িশার বিজেপি বিধায়ক পাল্টা মন্তব্য করেন, ওড়িশা ধর্মশালা নয় যে বাংলাদেশিরা নিশ্চিন্তে থাকবে, খাবে। महुआ मैत्रा और तृणमूल कांग्रेस को ये स्पष्ट करना चाहिए कि वो भारत में है, भारत के राजनीतिक दल है, भारत के सांसद हैं और कहीं के हैं। आज भारत कोई धर्मशाला नहीं है और उड़ीसा भी कोई धर्मशाला नहीं है। ঝারসুগুড়ার পুলিশ কর্তাও জানিয়ে দেন নথি যাচাইয়ের কাজ চলছে, সন্দেহ নিরসন হলেই ছেড়ে দেওয়া হবে। एमएचए के रिसेंट ऑर्डर्स के हिसाब से स्पेशल टास्क फोर्स का गठन किया गया था डिस्ट्रिक्ट लेवल पे। 444 लोगों को हम लोग वेरिफिकेशन के लिए लाए गए। उनका जो सिटीजनशिप का जो वेरिफिकेशन है वो प्रोसेस अभी चल रही है। এবার ওড়িশার বিজেপি সরকারের মন্ত্রী সুরেশ পূজারীর বিস্ফোরক দাবি। সংবাদ মাধ্যমে ওড়িশার মন্ত্রী বলেছেন 444 জনের মধ্যে 335 জনের নথি ভুয়ো। সবার ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। ভুয়ো নথিতে দেখা যাচ্ছে সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। এরা পশ্চিমবঙ্গের যে জেলার বাসিন্দা বলে দাবি করেছে সেখানকার জেলা শাসকের হাতে এদের তুলে দেব। পশ্চিমবঙ্গ প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিক, ঠিকানা পশ্চিমবঙ্গের অথচ নথি ভুয়ো। ঠিক এই অভিযোগই সংসদে নাড়িয়ে করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ নিয়ে শাহ বলেছিলেন, घूस कर आते हैं, इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर।
ভুয়ো নথি নিয়ে প্রকাশিত সংবাদপত্রের কাটিং পোস্ট করে সরব হয়েছেন বিজেপি নেতা অমিত মালভিয়াও। রেশ বাংলার রাজনীতিতেও জোর তরজা শিবিরে শিবিরে। উড়িষ্যার সরকারের যে তথ্য দিয়েছে, এরপরে তো মহুয়া মৈত্র বা মমতা ব্যানার্জির ন্যূনতম যদি লজ্জাবোধ থাকে, তাহলে এতজন জাল পরিচয়পত্র তারা কিভাবে আমাদের রাজ্য থেকে সংগ্রহ করেছে সেটা নিয়ে তদন্ত হওয়া দরকার। যেখানে বিজেপি সরকার আছে, আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা জাল পরিচয়পত্র বানিয়ে অর্থ উপার্জন করেন। বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার, আমাদের শ্রমিকদের ওপর। ব্যানার্জির আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী আর এই রোহিঙ্গারা। দেখুন, রাজা রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ যাবে, এটাই তো নিয়ম। এক্ষেত্রে রাজা রাজায় না হোক, রাজনৈতিক দলের সঙ্গে রাজনৈতিক দলের যে যুদ্ধ হচ্ছে এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন তো ওই উলুখাগড়াকে নিয়ে। তৃণমূল বলছে যে ওড়িশা এটক উলুখাগড়াদের পরিচয় এরা খাঁটি ভারতীয় এবং তারা প্রত্যেকে নাকি পশ্চিমবঙ্গের বাসিন্দা। আর বিজেপি বলছে উলুখাগড়াদের পরিচয় তারা বাংলাদেশি এবং তাদের কাছে যে পরিচয়পত্র নথিপত্র রয়েছে সেগুলো জাল। এখানেই তো বিভ্রান্তি। এখানেই আমরা বাঙালিরা ওই ইলিশের থেকে পিছিয়ে, জানেন তো। অভিজ্ঞ চোখে আপনি বাজারে গিয়ে গঙ্গার ইলিশ আর পদ্মার ইলিশটা তাও আলাদা করতে পারবেন, কিন্তু সাদা চোখে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের বাঙালিকে আলাদা করা খুব মুশকিল। এপার ওপার দুপারের মানুষের চেহারা, পোশাক, খাদ্যাভ্যাস সবই মোটামুটি এক। তাই কয়েকটা প্রশ্ন না করলেই নয়। এই যে দেশের দুই রাজ্যের মধ্যে একটা টেনশন তৈরি হয়ে গেল, দুটো রাজ্যের পরস্পরের প্রতি একটা অবিশ্বাস তৈরি হলো, এগুলো তো সামগ্রিকভাবে একটা অস্থিরতার ইঙ্গিত। কেউ কি এই অস্থিরতাটাই তৈরি করতে চাইছে? কে সে? ঘরের শত্রু নাকি শত্রুর ঠিকানা অন্য দেশ? এটা জানা দরকার। দেখুন, রাজনৈতিক ঝগড়াঝাটির মাঝে আসল সমস্যাটা হারিয়ে গেলে তো মুশকিল। কারণ বাইরে যেটাকে স্রেফ ওই ওড়িশায় বাঙালি শ্রমিকের ওপর নির্যাতন বলে মনে হচ্ছে, সেটা তো বাংলাদেশের চক্রান্ত হতে পারে। ওড়িশা সরকারের তরফে যেটা দাবি করা হয়েছে সেটাকে তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমার ধারণা তৃণমূল নেতারাও সেটা উড়িয়ে দিতে পারছেন না, কারণ আমাদের রাজ্যের পুলিশ এপ্রিল মাসে তাদের রেকর্ড বই খুলে বলেছিল যে এ রাজ্যে গত বছর 72 জন অনুপ্রবেশকারী ধরা পড়েছে। পরে সেই যখন ইডি জাল পাসপোর্ট কাণ্ড খুলেছিল তখনও তো এরকমই সংখ্যক পেয়েছিল। যারা বাংলাদেশ থেকে এ রাজ্যে এসেছিলেন, পাসপোর্ট বানিয়েছিলেন, জাল পাসপোর্ট, যাই হোক, কিন্তু তারপর আর এই রাজ্যের মানুষের, এদেশের মানুষের সঙ্গে মিশে গেছিলেন। দেখুন, এই সংখ্যাটা 72 হোক বা 720, বাংলাদেশিরা যে এদেশে ঢুকেছে, জাল পরিচয়পত্র তৈরি করেছে এবং নিজেদের এদেশের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাসিন্দা এটা দাবি করেছে এবং বহু ক্ষেত্রে অন্য রাজ্যে সেই পরিচয় নিয়ে কাজ করতে চলে গেছে, তারও তো প্রমাণ আছে। বাংলাদেশি জঙ্গি শাদ রাডি মুর্শিদাবাদের 2টো বিধানসভা কেন্দ্র, নওদা আর হরিহরপাড়ার ভোটার তালিকায় নাম তুলে ফেলেছিল। আর তারপর পরিযায়ী শ্রমিকের পরিচয়ে কেরলে গেছিল কাজ করতে। অসম পুলিশের এসটিএফ কেরল থেকে সাদকে গ্রেপ্তার করার পর সবটা সামনে এসেছিল। অর্থাৎ যেটাকে ওড়িশা আর পশ্চিমবঙ্গের স্নায়ুযুদ্ধ বা বিজেপি বা তৃণমূলের রাজনৈতিক লড়াই বলে মনে হচ্ছে, সেটা দেশ বিরোধী কোনো শক্তির চক্রান্তের ফলে ঘটছে না, সে কি খুব নিশ্চিত করে বলা যায়? আরও একটা প্রশ্ন তো না করলেই নয়, কেন বাঙালি মাত্রেই বাংলাদেশি বলে সন্দেহ করার অভিযোগ উঠছে? এই প্রশ্নটা শুরু করলেই কেন পলিটিক্যাল ডিবেট শুরু হয়ে যাচ্ছে, রাজনৈতিক চর্চা? আর যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আরও একটা ঘটনা, জাতীয় নির্বাচন কমিশনের একটা সিদ্ধান্ত, আর তার দুই প্রান্তে রয়েছে বিহার আর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। ভোটার তালিকায় সংশোধন নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের পদক্ষেপে প্রশ্ন তুলে আদালতের দরজায় কড়া নেড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ একাধিক বিরোধী মুখ। সব মামলা এক করে শুনেছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় নিবিড় সংশোধন নির্বাচন কমিশনের অধিকারের মধ্যে পড়ে, তাতে কোনো আইনি বাধা নেই। বিহারে ভোটার তালিকায় সংশোধনী চলবে।
সামনে বিহারের বিধানসভা ভোট। তার আগে পড়শি রাজ্যের ভোটার তালিকা ঘষামাজার কাজ শুরু হয়েছে, আর তা নিয়েই আগুনে ঘি পড়েছে। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। সেটা কি? দেখুন, আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, I was born in India between 1/7/1987 and 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই অ্যাম ভেরি মাচ ইগনোরেন্ট, আই ডু নট নো এনিথিং অ্যাবাউট ইট। তো আমাদের অভিষেকিত জন্মেছে 87-এর নভেম্বরে, বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও দিতে হবে। এটা কি হচ্ছে? এতে অনেক ঘাবলা আছে, মানে স্ক্যাম আছে। বিহারে ভোটার তালিকা পরিমার্জন এবং তার পদ্ধতি নিয়ে এমনটাই বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার ঠিক আগের দিন দীঘা থেকে করা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিষয়টি নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট হয়ে যায়। নির্বাচন কমিশনেও পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল। ভোটার তালিকা পরিমার্জনের বেশ কিছু বিষয় নিয়ে আপত্তির কথাও তুলে ধরা হয়। তারপরেই সরাসরি মামলার পথে হাঁটেন মহুয়া মৈত্ররা। তৃণমূলের সুরে সুর মেলায় সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস। মামলা করে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। সম্মিলিত দাবি ছিল একটাই, নির্বাচন কমিশন যে পদ্ধতিতে ভোটার তালিকা সংশোধন করছে তাতে কোটি কোটি বিহারবাসীর নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশনকে স্বস্তি দিয়ে সুপ্রিম কোর্ট ভোটার তালিকা সংশোধনে কোনো স্থগিতাদেশ দেয়নি, কিন্তু আদালত বলেছে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে গ্রহণ করা যায় কিনা তা বিবেচনা করে দেখুক কমিশন। এই নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে যদি কমিশন এই নথিগুলো গ্রাহ্য না করে তবে তার যথাযথ কারণও তাদের ব্যাখ্যা করতে হবে। এখানেই নতুন বিতর্ক জন্ম নিচ্ছে না তো? আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড নথি হিসেবে গণ্য হলে তৃণমূলকে নৈতিক জয় দাবি করবে। কমিশন আধার, ভোটার বা রেশন কার্ডকে মাপকাঠি ধরলে বিজেপি ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের নাম নিয়ে যে লড়াই করছে সেই লড়াই কি ধাক্কা খাবে? ইলাটিং বিলাটিং সইল, দুটি প্রশ্ন আইল। ছোটবেলার কথা মনে পড়ে যায় মাঝে মধ্যে, শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। দেখুন, প্রশ্ন দুটো এলো বলেই ওড়িশার এই বাংলাদেশি সন্দেহে বাঙালিদের আটকের বিষয়টা আর বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কটা আপনার আমার জীবনে এসে মিলে গেল। কি করে মিলছে? দেখুন, কমিশনের নির্দেশ, সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। নির্দেশটা কি? 2003 সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে। এছাড়া আর কি নির্দেশ? কমিশন বলছে 1987 সালের 1 জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সবাই নিজের নিজের জন্ম তারিখ, ছেলেমেয়ের জন্ম তারিখ এগুলো একবার চেক করতে শুরু করুন আর কি। সেই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন এভাবেই নাকি এনআরসি চালুর চেষ্টা হচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রী এই মাসের শুরুতে বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন একবার মনে করুন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যেখানে ডাবল ইঞ্জিন সরকার সেখানে বাংলায় কথা বললেই বাঙালিকে পুশব্যাক করা হচ্ছে, বৈধ বাঙালিকেও বাংলাদেশে ঠেলে পাঠানোর চক্রান্ত হচ্ছে। কারা চক্রান্ত করছে? মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি, অর্থাৎ বিজেপি বাঙালি এবং বাংলা বিরোধী। এই সুরটা, এই টেম্পোটা পুরো বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা নিঃসন্দেহে তার একটা রাজনৈতিক মতবাদ, কিন্তু সেটা একটা সুনির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে মানুষের মনে গেঁথে দেওয়ার চেষ্টা তিনি চালিয়েছিলেন। কিন্তু এর একটা উল্টো দিকও তো রয়েছে এবং সেটাকে পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিজেপি। তৃণমূল যেখানে বিজেপিকে বাংলা এবং বাঙালির দল নয় বলছে, সেখানে বিজেপি নেতারা বলছেন কি তৃণমূলের ভোটারদের একটা বড় অংশ নাকি ভারতীয় নন, তারা নাকি বাংলাদেশি বা রোহিঙ্গা। আর উদাহরণ হিসেবে বিজেপি উত্তর 24 পরগনার আজাদ মল্লিক থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনার নিউটন দাসের কথা বলছে। এরা বাংলাদেশ থেকে এপারে এসে তৃণমূল নেতাদের ধরে ভোটার, আধার, যত রকম কার্ড হয় আর কি সব তৈরি করে নিয়েছিল বলে বিজেপি দাবি করছে।
এ ধরনের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে নাম কাটার জন্যই ভোটার লিস্ট পরিমার্জনার দাবি তুলেছে বিজেপি। এবার এখন যদি সেই তালিকা সংশোধনের ক্ষেত্রে ভোটার বা আধার কার্ডই প্রামাণ্য হিসেবে বিবেচিত হয়, তাহলে তৃণমূল নেতারা কি নৈতিক জয় একটা দাবি করতে পারেন না? করবেন তো বটেই, কেউ ছাড়ে? বা যে আধার বা ভোটার কার্ডকে সন্দেহের চোখে দেখেছিল বিজেপি, যে ভোটার বা আধার কার্ড ওপার থেকে আসা বাংলাদেশিরা সহজেই বানিয়ে নিয়েছে বলে বিভিন্ন ক্ষেত্রে প্রমাণিত হয়েছিল এবং বিজেপি দাবি করেছিল, সেই ভোটার বা আধার কার্ডের ভিত্তিতে যদি একজনও ভোটার তালিকায় নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারে, তাহলে তো সেই পুরনো তত্ত্বটাই মান্যতা পেয়ে যাবে। তাহলে বাংলায় পরিচয়পত্র পাওয়া সোজা, তৃণমূল দাদাদের ধরলেই পরিচয়পত্র বের করে নেওয়া যায়, এই প্রচারটাকে উড়িয়ে দিতে পারে রাজ্যের শাসক দল। দেখুন, মনে রাখবেন, ভোটার তালিকায় বৈধ অবৈধ বিচারে আধার বা ভোটার কার্ডের মতো পরিচয়পত্রকে নির্বাচন কমিশন যদি মান্যতা না দেয়, তাহলে তাদের কার্যকারণ বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ সেই পরিচয়পত্র যে সন্দেহজনক, ভুয়ো বা জাল, সেটা প্রমাণ করতে হবে। না করতে পারলে সংশ্লিষ্ট মানুষটাকে ভারতীয় বলে ধরতে হবে এবং তার নাম ভোটার তালিকায় রাখতে হবে। এক জটিল পরিস্থিতি, যাই বলুন। 1 আগস্ট থেকে এ রাজ্যে ভোটার তালিকা নিয়ে কমিশনের সমীক্ষা শুরু হচ্ছে। তার আগে কিভাবে ওড়িশা বা বিহার থেকে তৈরি হওয়া বিতর্ক আপনার আর আমার জীবনে এসে মিশেছে বুঝতে পারছেন? সবাই তো মোটামুটি পরিচয়পত্র কী আছে বা এই রকম জন্মের শংসাপত্র কবে কি করেছিলেন সেগুলো সব খুঁজে বার করতে শুরু করে দিয়েছেন। আমি নিশ্চিত সবার মনেই একটু ধুকপুক করছে। ওড়িশায় বাংলাদেশি সন্দেহে যাদের ধরা হচ্ছে, মুশকিল কি জানেন? তাদের কাছেও তো আধার থেকে ভোটার সবই রয়েছে। যারা পশ্চিমবঙ্গের মানুষ, তারা ভারতবর্ষের মানুষ, তারা অবশ্যই ভোট দেবে, কিন্তু বাইরের কোনো দেশের লোক, ইলিগাল ইনফিলট্রেটর, যাদেরকে মমতা ব্যানার্জি সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন শুধু ভোটটা দেবার জন্য এবং তিনি যাতে বছরের পর বছর মুখ্যমন্ত্রী থাকে, এটা আমরা হতে দেব না। সেন্সাসের জন্য আপনি 2 বছর সময় নিচ্ছেন, যে আরো 2 বছর লাগবে, আমাদের পুরো সেন্সাস বাড়ি বাড়ি ঘুরবে। আর SIR আপনি বলছেন একবারই 45 দিনে শেষ করব। তাহলে যেটা বলা যে এতই তাড়াহুড়ো যদি থাকে, 2024-এর মে মাসের আগে কেন হয়নি? তখনও তো SIR করতে পারতেন। বিরাট একটা বড় লোকসভা নির্বাচনের আগে একবারই ভালো করে, তারও 6 মাস আগে SIR হতো। অর্থাৎ বিহারটা অজুহাত, সামনে বাংলাটা টার্গেট। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যে জল মিশে রয়েছে, যে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা মিশে রয়েছে, যারা এই দেশের নাগরিক না হয়েও ভোটার তালিকার মধ্যে ঢুকে রয়েছে, তাদেরকে বের করবার দায়িত্ব নির্বাচন কমিশন যেটাকে নিয়েছে, তাকে স্বাগত জানাই। দেখুন, ভোটার তালিকায় বেনজল বার করার এই চক্করের মাঝখানে কিন্তু আরেকটা জায়গায়, মানে নিয়োগ প্রক্রিয়ায় যে বেনজল ঢোকার অভিযোগ এবং তারপরে যে প্রায় 26,000-এর চাকরি বাতিল হওয়া, সেটা নিয়ে তো আরও একটা পরিস্থিতি, জটিল পরিস্থিতি তৈরি হয়ে বসে রয়েছে। আসলে কি জানেন তো, এই যে কোনো প্রক্রিয়ার মধ্যে বেনজল ঢুকলেই কিছু না কিছু গণ্ডগোল তো হবেই। এখন দেখুন, যদি কোনোভাবে 31শে ডিসেম্বরের মধ্যে স্কুলে নিয়োগ প্রক্রিয়া শেষ করা না যায়, তাহলে কি হবে? এই নন টেইন্টেড শিক্ষিকা, মানে যাদের চাকরিটা এখনও সুতোয় ঝুলছে, যারা অযোগ্য বলে এখনও সরাসরি প্রমাণিত নন, তাদের জায়গাগুলোও তো ফাঁকা হয়ে যাবে। স্কুলে স্কুলে আরও শূন্যপদ তৈরি হবে। তাহলে কি হবে? তৃণমূলের রাজনৈতিক ক্ষতি হবে, এটা বিরোধীরা বলবেন, তারা ফয়দা লোটার চেষ্টা করবেন, তারা সেই চেষ্টা চালাবেন। কিন্তু তাদের লাভ ক্ষতি বেশি নাকি বাংলার ভবিষ্যৎ প্রজন্মের? যারা শিক্ষা বলতে সরকারি স্কুলকেই বোঝে, তাদের কতটা ক্ষতি হবে বুঝতে পারছেন? কতটা ক্ষতি হবে সেটা সম্ভবত ওই মালদার শাহপুর স্কুলই প্রমাণ করে দিতে পারবে। মালদার শাহপুর স্কুলে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের অ আ ক খ শেখাচ্ছেন বাংলার মাস্টারমশাই, শেখাচ্ছেন স্বরবর্ণ কাকে বলে, ব্যঞ্জন বর্ণ কাকে বলে। ভাবুন, 2 বছর পর যারা মাধ্যমিক দেবে, তাদের বর্ণজ্ঞান, বর্ণ পরিচয় হচ্ছে এখন। তাহলে শিক্ষার নামে এতদিন কি হয়েছে বুঝতে পারছেন? আর ভবিষ্যতে কি হবে, এই নিয়োগ বিতর্কটা খুব দ্রুত না মিটলে সেটাও কি বুঝতে পারছেন?
ছোট খোকা বলে অওয়া, শেখেনি সে কথা পাওয়া। সহজ পাঠে সেই অক্ষর চেনানোর ক্লাস চলছে, তবে এখানে তা হচ্ছে কথা শেখার অনেক পরে। শুনলে চমকে উঠবেন, অক্ষর জ্ঞানের এই সহজ পাঠ দেওয়া হচ্ছে ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের। মালদার বিমল দাস মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ক্লাসরুমে ব্ল্যাকবোর্ডে লিখে শিক্ষক অক্ষর চেনাচ্ছেন ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের। অক্ষর জ্ঞান যে হয়নি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতেই তা পরিষ্কার। কি শিখছিলে তোমরা এখন? ব্যাকরণ। ব্যাকরণ কি কি? ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ। কি পড়ছিলে? মানে শিখছিলে? হ্যাঁ। আর কি? ক খ। হাতে খড়ির পর নার্সারিতেই যা শেখার কথা, ছাত্রছাত্রীরা তা শিখছে 8ম শ্রেণীতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, ক্লাস 8-এর সিলেবাসের তবে কি হবে? ক্লাস 7-8-এর ছাত্রছাত্রীকে অওয়া শেখাতে? হ্যাঁ, শেখাতে হচ্ছে, নামধাম শেখাতে হচ্ছে, অনেক কিছু শেখাতে হচ্ছে, কিন্তু শিখিয়েও তো আমরা শেখাতে পারছি না অতটা করতে, কারণ মাথায় নিতে পারছে না সব। ক্লাস 8-এর বাচ্চাকে অওয়া শেখাতে হবে? এখন অওয়া শেখাতে হবে। গার্জিয়ানরা 1 নম্বর একটা দায়ী আছে, সরকারি পদক্ষেপেরও কত কিছু ভুল আছে, কারণ এই যে পাস ফেল নেই, পাস ফেল না থাকাতে এরা পড়াশোনার আগ্রহটা হারিয়ে ফেলছে। ওল্ড মালদা শাহাপুরের এই স্কুল 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত। স্কুলে নিয়মিত মিড ডে মিলের ব্যবস্থা করা হয়। রান্নার কাজে রয়েছেন 4 জন স্বয়ম্বর গোষ্ঠীর মহিলা, পরিবেশনে হাত লাগান শিক্ষকরাও। তবু স্কুলমুখ করা যায়নি ছাত্রছাত্রীদের। খাতায় কলমে 30 জনের নাম থাকলেও রোজ গড়পড়তা 5 থেকে 7 জনই হাজির হয় স্কুলে। একদিন স্কুলে আসে, 4 দিন আসে না, স্কুলে তারা কন্টিনিউয়াস আসে না, যার ফলে পড়াশোনাটা একবারে পিছিয়ে পড়ে। যে বাবা মা থাকছে না, নিডি ফ্যামিলি, খুবই গরিব, এরা স্কুল আসতে চাইছে না, ডেকে ডেকে আনতে হচ্ছে। বাচ্চারা আসছে না, এখন অন্য কিভাবে আমরা করবো নিজেরাই বুঝতে পারছি না। এমএসকে, এসএসকের মতো শিক্ষা কেন্দ্রগুলির এমন বেহাল দশার কথা অস্বীকার করেননি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ। অবশ্য এই জন্য অভিভাবকদের ওপর দায় চাপিয়েছেন তিনি। শুধু স্কুলে যে সুবিধাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেটা গ্রহণ করার জন্যই ওরা যাচ্ছে। স্কুলের সুবিধা বলতে বইপত্র পাচ্ছে, স্টাইপেন্ড পাচ্ছে, খাবার পাচ্ছে, হ্যাঁ, দুপুরবেলার, সেটার জন্য যাচ্ছে। অভাবের জন্য হয়তো যাচ্ছে, স্কুলে পাঠাচ্ছে, কিন্তু লেখাপড়াটা তাদের কাছে মুখ্য নয়, এটা গৌণ হয়ে যাচ্ছে। একসময় এই স্কুলেই নাকি 600-র বেশি ছাত্রছাত্রী ছিল। এখান থেকে পাশ করে অনেকে আজ সমাজে প্রতিষ্ঠাও পেয়েছেন। হাতে গোনা ছাত্রছাত্রী নিয়ে সেই স্কুল আজ ধুঁকছে, হয়ে উঠছে রাজ্যের সরকারি শিক্ষার দুর্দশার এক জলজ্যান্ত ছবি। দেখুন, শাহপুর স্কুলের শিক্ষকের যুক্তিটা যদি সত্যি হয়, তত মোক্ষম যুক্তি। পাশ ফেল নেই, ফলে পড়াশুনোর ভিতটাই তৈরি হচ্ছে না। ব্যাকরণ তো পরের কথা, বাংলার অক্ষর জ্ঞানেই নাকি ফাঁকি থেকে যাচ্ছে। এবার মাতৃভাষায় শিক্ষারই যখন এই দুরবস্থা, তখন ইংরেজি, সংস্কৃত, অঙ্ক, বিজ্ঞান এর হাল কীরকম বুঝতে পারছেন? এবং তার থেকেও বড় কথা, শুধু পাশ ফেল নেই বলেই কি পড়াশুনোর ভিতটা তৈরি হচ্ছে না, নাকি যাদের হাতে শিক্ষা পাওয়ার কথা ছিল তাদের মধ্যে যোগ্যতার অভাব ছিল বলেই শিক্ষায় ফাঁক রয়ে গেছে? মালদার শাহপুরের এই স্কুল মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, সোজা কথায় এমএসকে শিক্ষা কেন্দ্র। এমএসকে বা এসএসকে স্কুলের নিয়োগের দায়িত্বে থেকে পঞ্চায়েত দপ্তর। মালদার শিক্ষা কর্মাধ্যক্ষ স্বীকার করেছেন যে তাদের হাতে, মানে এই মালদার এমএসকে স্কুলগুলোতে যথেষ্ট শিক্ষক নেই। একই শিক্ষককে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন স্কুলে ক্লাস নিতে পাঠাতে হচ্ছে। যেখানে অশিক্ষক কর্মচারী নেই, সেখানে ঘন্টা বাজানোর কাজটাও করতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদেরই। শুনে মনে হচ্ছে না এই একই ছবি তো রাজ্যের অন্যান্য সরকারি স্কুলগুলোতেও আমরা দেখছি? লোক নেই, জোর নেই, স্কুলগুলো নিধিরাম সর্দার। শিক্ষার এই হাল কাদের ক্ষতি করছে? রাজনীতির, নাকি রাজনীতি যাদের ভোটার বলে তাদের?